আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৭ই মার্চ আজ ৩২ নম্বরে মহান নেতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির ৭ই মার্চ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক স্ট্যান্ডবাজি, জিয়ার খেতাব বাতিল এখনো চূড়ান্ত নয় বলেছেন মন্ত্রীরা। মিয়ানমারে রাত বিরাতে গণগ্রেফতার, সেনা নির্দেশে বিরক্ত ৩০ পুলিশ সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারত, সাথে নিয়েছে পরিবার পরিজন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয়। শনিবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করেছে, যারা ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিল, ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, তারা আজকে রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে এই ৭ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে রাজধানীর শিখা চিরন্তনে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে 2টি বাসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় তিনি জানান, ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং 16ই ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে ভ্রাম্যমাণ বাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বাসগুলো দেশের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে। জিয়াউর রহমান, খুনি মুস্তাক, মাহবুবুল আলম চাষী সহ আরো অনেক খুনিদের নাম সেদিন আলোচনা হয় যে তারাও বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত। সারা জাতি তা জানে, বিশ্ববাসী তা জানে, কিন্তু তার প্রমাণক কি আছে সেগুলো তুলে ধরার জন্য 2 মাস সময় দিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি, যে তারা তথ্যপত্র দিয়ে আমাদের কাছে রিপোর্ট দেওয়ার পর আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাতে সেগুলো আলোচনা করে তারপর সেই রিপোর্টের আলোকে আমরা হয়তো ভবিষ্যতে সুপারিশ করব। কিন্তু আমরা ওই দিন যে বাতিল হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, আলোচনা হয়েছে। শুধু মন্দ নয়, বাংলাদেশের ভালো দিকগুলো উপস্থাপনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের খারাপ দিকগুলো বেশি উপস্থাপন হওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিশ্বের সবচেয়ে ভালো পোশাক কারখানা বাংলাদেশে থাকলেও আলোচনায় খারাপ দিকগুলো তুলে ধরার মানসিকতা পাল্টাতে হবে। সরকারের নানা পদক্ষেপের কারণে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে আর কোনোভাবেই থেমে রাখা যাবে না বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেন ডক্টর এ কে আব্দুল মোমেন।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ৫০ বছর পরও উদ্দীপ্ত করে জাতিকে। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে এটি এখন বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের এক অনন্য দলিল আর অনন্ত অনুপ্রেরণার উৎস। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার সুস্পষ্ট ইঙ্গিত ছিল, যা দেশের মানুষকে স্বাধীনতার জন্য শুধু অনুপ্রাণিতই করেনি, প্রস্তুত করে তুলেছে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। ১৯৭১ সালের ৭ই মার্চ বসন্তের বিকেলে বঙ্গবন্ধু যখন মঞ্চে ওঠেন, তখন দেশের স্বাধীনতার আন্দোলন তুঙ্গে। লাখো জনতার সামনে বঙ্গবন্ধু তুলে ধরেন বাঙালিকে বঞ্চিত করার ইতিহাস। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। বঙ্গবন্ধু স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত হলেও ভুলে যাননি নিরস্ত্র বাঙালির নিরাপত্তার কথা। সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধের কথা বলেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তিনি জানতেন যে তিনি হয়তো গ্রেপ্তার হবেন অথবা তাকে মেরে ফেলা হবে, তাই তিনি ভাগেই তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তিনি কিন্তু শত্রু পাকিস্তানিদেরকে চিহ্নিত করে দিয়েছিলেন। বুঝে আর শুনে স্বাধীনতার কবি, অবিসংবাদিত নেতা শেখ মুজিব শোনান তার ঐতিহাসিক ঘোষণা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণের মধ্যে নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিবাদ প্রতিরোধের একটা দিক নির্দেশনা ছিল, যা সারা বিশ্বের কাছে আবেদন তৈরি করেছিল। সেই জন্য সারা বিশ্বে এই ভাষণটি এখন আলোড়নকারী ভাষণ হিসেবে চিহ্নিত। এই ভাষণে সোনার বাংলা গড়ার ইশতেহারও জাতির সামনে তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্লেষকরা বলছেন, ৫০ বছরে এসেও বঙ্গবন্ধুর ভাষণের আবেদন ফুরোয়নি এখনো। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতে যাচ্ছে আমাদের, এই সব কিছুই বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী হচ্ছে, কিন্তু আদর্শের দিক থেকে তো বাংলাদেশ বঙ্গবন্ধুর পথে নাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন, যা 10ই জানুয়ারির ভাষণে বলেছিলেন, যে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। আমার সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে সেই রাষ্ট্রের ভিত্তি ধর্মীয় হয়ে যায়, এবং এটা বঙ্গবন্ধু বিরোধী, গণতন্ত্র পরিপন্থী, ইসলাম বিরোধী। আজকে এই ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশের যারা নিক্ষেপ করেছিল, তারা যারা ভাষণ বাজাতে দিত না, আজকে তারা কোথায়? আজকে সারা বিশ্ব এই ভাষণকে মর্যাদা আসনে আসীন করেছে। পুরো জাতি সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। স্বাধীন হয় মাতৃভূমি বাংলাদেশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। শেয়ার বাজার এখনো প্রাতিষ্ঠানিক আচরণ না করায় সূচকের বড় ধরনের ওঠানামা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ঝুঁকি কেবলই বাড়ছে। তাই বিনিয়োগকারীদের জোয়ারে গা না ভাসানোর পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। ২০১০ সালের বেশ লম্বা সময় পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও শেয়ার বাজার নিয়ে আশাবাদ। সূচক ও লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি বি অ্যাকাউন্ট খোলার হিড়িকে আশাবাদের বার্তাই দেয়। যদিও বাজারে এখনো দৃশ্যমান ধারাবাহিকতার অভাব। গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকের ব্যবধান 400 পয়েন্টের বেশি, আর লেনদেন কমেছে প্রায় 3 গুণ। হ্যাঁ, অনেকে নাকি টাকা পয়সা বাইর করে নিয়ে গেছে, এটাও শোনা যাচ্ছে আর কি। ওই সময় 5,900 ইন্ডে বা 5,800-তে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু একই রকম বিহেভ করেছে। ইট ওয়াজ নট দ্যাট দে ওয়ার বায়ার্স, তারাও কিন্তু সেলার হয়েছে। মানে কার আগে কে
বাইর হবে। এটা হওয়ার মূল কারণটা হলো বাজারের যে ইনস্টিটিউশনাল যে একটা প্রভাবটা, সেটা কিন্তু এখনও সেইভাবে ব্যক্তিটা ছড়িয়ে যায়নি। ইনস্টিটিউটটা হয়ে গেছে অনেকটা ব্যক্তি মানে শর্ট টাইম ইনভেস্টরের মতো। আমাদের যারা ইনভেস্টর, এদের কিন্তু ফান্ডের একটা বড় ধরনের ঘাটতি আছে। আমরা যেমন মার্চেন্ট ব্যাংক, আমাদের যেমন একটা ঘাটতি আছে, আমরা 10-এর পরের থেকে আমরা কিন্তু আনরিয়ালাইজড লসের মধ্যেই নেগেটিভ লিকুইডিটি যে লসটা, সেটা কিন্তু এখন আমরা বিয়ার করছি। বাজার কেন্দ্রিক কিছু সিন্ডিকেট নিজেদের মতো শেয়ার বাজার নিয়ে খেলছেন বলে মনে করেন তারা। বেশিরভাগ ক্ষেত্রে অথেন্টিক কোনো ইনফরমেশন আমরা পাই না। কেন এটা বাড়ছে, কী জন্য বাড়ছে? বাজার ছোট হাতে এখান থেকে একটা গ্রুপ অফ পিপুল বা সিন্ডিকেট যেটা বলি, এটা কিন্তু বাজারকে একটা প্লে করার সুযোগ পায়। কারণ জানুয়ারি মাসটা কিন্তু খুব শর্ট টার্মে হয়েছিল, কিন্তু এইখানে কিন্তু একটা হিউজ একটা গেইন তারা নিয়ে নিয়েছে যে গ্রুপ, তারা কিন্তু এখন সিট ব্যাক, ওই বাজারটা তাদের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। নৈরাশ্যবাদিতা বলো, হোয়াট এভার ইউ ক্যান কল ইট, এটা কিন্তু ছোঁয়াছে শেয়ার বাজার ক্ষেত্র। যখন 2-3টা তাদের এক্সপেক্টেড মানে ডিভিডেন্ড দিল না, অথবা ওই গ্রোথটা বজায় থাকলো না প্রাইস, ইন টার্মস অফ প্রাইস, তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিসেমিনেটেড হতে থাকে, এটা থেকে ওটা, এটা থেকে এটা। ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার কিনলে অন্তত লোকসানের আশঙ্কা দেখছেন না বাজার বিশ্লেষকরা। সেটা নিয়েও আমার জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। একটু আশুলিয়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের। কক্সবাজারে ট্রাক চাপায় 3 ও কিশোরগঞ্জে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। রবিবার সকালে আশুলিয়ার জামকরা এলাকায় নামাজ পড়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন শিল্প পুলিশের উপপরিদর্শক মোনায়েম হোসেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শনিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় 3 জন নিহত হয়েছেন। তারা হলেন কলাতলী এলাকার লালমিয়ার স্ত্রী মোমেনা বেগম ও রাজধানীর উত্তরা এলাকার সাদাত হোসেন। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত 10 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জের জেলখানার মোড়ে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের 7ই মার্চ আজ 32 নম্বরের মহান নেতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি 7ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক স্ট্যান্ডবাজি, জিয়ার খেতাব বাতিল এখনো চূড়ান্ত নয় বলেছেন মন্ত্রীরা। মিয়ানমারে রাত বিরাতে গণগ্রেফতার, সেনা নির্দেশে বিরক্ত 30 পুলিশ সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারত, সাথে নিয়েছে পরিবার পরিজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।